টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের তৃতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে ইতিহাসের প্রথম সেট এবং দ্বিতীয় সেট অর্থাৎ দুখান সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে একবার আমরা সিলেবাসটা দেখে নেব, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব। দেখো তোমাদের কি কি ভাগে ভাগ হয়েছে। দেখো অধ্যায় হিসেবে যদি ভাগ করি আমরা, বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। হ্যাঁ, এটা যে প্রথম যে অধ্যায় সেখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, দ্বিতীয় অধ্যায় থেকেও 3টে এমসিকিউ, 3 নম্বর অধ্যায় থেকেও 3টে এমসিকিউ, এরকম করে 1, 2, 3, 4, 5, 6 এই প্রত্যেকটা 6টা চ্যাপ্টার থেকে 3টে করে এমসিকিউ। শুধুমাত্র 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমার 2টো এমসিকিউ থাকছে। একইভাবে তোমাদের যে 1 নম্বরের প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের 3টে করে 1 নম্বর প্রশ্ন থাকছে, এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 2টো 1 নম্বর প্রশ্ন থাকছে। আর 2 নম্বরের প্রশ্ন তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7টা চ্যাপ্টার থেকেই 2টো করে প্রশ্ন থাকছে। আর তোমাদের যে 4 নম্বরের প্রশ্ন সেটা তোমাদের 2টো করে প্রশ্ন থাকছে প্রতিটি চ্যাপ্টার থেকে, শুধু 7 নম্বর চ্যাপ্টারটা বাদ। কিন্তু দেখো তার মধ্যে একটা এখানে বলেছে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন করতে হবে। এখানে তৃতীয় যে 8 নম্বরের যে প্রশ্ন আছে সেখানে বলেছে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন, তৃতীয় বা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন, পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন। এইভাবে তোমাদের 8 নম্বরের যে প্রশ্ন, 8 মার্কসের যে প্রশ্ন তার ভাগটা করেছে। ঠিক আছে, এইভাবে তোমাদের মোট 90 নম্বর পরীক্ষা। তো এবার দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর। তো দেখো তোমাদের প্রথমে যেটা আছে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে 1 গুণ 20, অর্থাৎ তোমাদের 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল। তো প্রথম অপশন হচ্ছে কপিতাসিও, তারপর হচ্ছে গ্যাবেল, তারপর হচ্ছে ভাতিয়াম, তারপর হচ্ছে এডস। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে গ্যাবেল। তারপরে দেখো 2 নম্বর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেন কে করেন? অ্যাডাম স্মিথ, নাকি মন্টেস্কু, নাকি রুশো, নাকি দিদেরো? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। 3 নম্বর, দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির লেখক হলেন রুশো, নাকি মন্টেস্কু, নাকি রোবসপিয়ার, নাকি মিরাবো? উত্তর হচ্ছে মন্টেস্কু। তারপরে দেখো, ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন আরম্ভ হয়েছিল ইংল্যান্ডে, নাকি ফ্রান্সে, নাকি ইতালিতে, নাকি রাশিয়ায়? উত্তর হচ্ছে ফ্রান্সে। 5 নম্বর, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন নেপোলিয়ন, বিসমার্ক, মেটারনিক, হিটলার? উত্তর হচ্ছে নেপোলিয়ন। 6 নম্বর, কোড নেপোলিয়নের স্থান পায় 181টি আইন, নাকি 241টি আইন, নাকি 1281টি আইন, নাকি 2287টি আইন? উত্তর হচ্ছে 2287টি আইন। 7 নম্বর, ভিয়েনা সম্মেলনের সূচনা হয় 1805 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। তারপর দেখো 8 নম্বর, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় ভার্সাই, ভিয়েনা, প্যারিস, জুরিক? উত্তর হচ্ছে ভিয়েনা। পরের প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন নেপোলিয়ন, নাকি বিসমার্ক, নাকি মেটারনিক, নাকি স্ট্যালিন? উত্তর হচ্ছে নেপোলিয়ন। 10 নম্বর, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে, নাকি ফ্রান্সে, নাকি জার্মানিতে, নাকি রাশিয়ায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। 11 নম্বর, বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে ফরাসি বিপ্লবের পর, নাকি শিল্প বিপ্লবের পর, নাকি রুশ বিপ্লবের পর, নাকি প্রথম বিশ্বযুদ্ধের পর? উত্তর হচ্ছে শিল্প বিপ্লবের পর। 12, বিশ্বে প্রথম কারখানা হিসেবে পরিচিত দেশটি হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি? উত্তর হচ্ছে ব্রিটেন। পরের প্রশ্ন, সোভিয়েত রাশিয়ায়
রোমানব বংশের শাসকরা রাজত্ব করেন 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর। উত্তর হচ্ছে 300 বছর। 14 নম্বর, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের নেতৃত্ব দেয় বলশেভিক দল, মেনসেভিক দল, নাৎসি দল নাকি ইয়ং ইতালি দল? তো সঠিক উত্তর হবে বলশেভিক দল। 15 নম্বর, সোভিয়েত পার্লামেন্টের নাম হলো মজলিস, ভুমা, সেনেট নাকি ডায়েট? উত্তর হচ্ছে ভুমা। তারপর দেখো 16 নম্বর, ভার্সাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল 420টি, 430টি, 440টি, 450টি। উত্তর হচ্ছে 420টি। 17 নম্বর, প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে, 1919, 1922 নাকি 1925? তো এটা হচ্ছে 1919। 18 নম্বর, পোলিশ করিডর অবস্থিত ছিল রোমে নাকি টোকিওতে নাকি প্যারিসে নাকি বার্লিনে? উত্তর হচ্ছে বার্লিনে। 19 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমানে একটা হচ্ছে 125টি, 193টি, 225টি আর 293টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তো এখন হচ্ছে 193টি। সঠিক উত্তর হচ্ছে 193। 20 নম্বর, রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনের মুখ্য ভাগ হলো 4টি নাকি 5টি নাকি 6টি নাকি 7টি? তো উত্তর হচ্ছে 5টি, অর্থাৎ এই যে 2-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। হয়ে যাচ্ছে তাহলে। এবার চলে আসছি বিভাগ খতে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 16 16। প্রথমে দেখো, একটি বাক্যে উত্তর দাও, কাঁদিদ কার রচনা? উত্তর লিখবে কাঁদিদ ভলতেয়ারের রচনা। অভিজাত বিপ্লব কি? রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাত সম্প্রদায়েরা যে বিদ্রোহ করেছিল ঐতিহাসিক লেফেভর তাকে অভিজাত বিপ্লব বলেছেন। ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ লেখো। উত্তর লিখবে ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ হলো নতুন সংবিধান রচনা করা। তারপরে ব্যাংক অফ ফ্রান্স কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে ফ্রান্সের সার্বিক আর্থিক উন্নয়নের জন্য নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো, সত্য ও মিথ্যা নির্ণয় করো। কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। এটা সত্য, তাই জন্য এখানে সত্য লেখা হয়েছে। সেফটি ল্যাম্প উদ্বোধন করেন জন কে? মিথ্যে। আচ্ছা, সেফটি ল্যাম্প কে উদ্ভাবন করেন? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। এটাও সত্য। জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল। এটাও সত্য। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে বলেছে। ক স্তম্ভে কি আছে? কার্বোনারি, দাস ক্যাপিটাল, জন হে, ভিয়েনা সম্মেলন। আর খ স্তম্ভে কি আছে? মুক্তদান নীতি, গুপ্ত সমিতি, 1815, কার্ল মার্কস। তো এবার যে মিল করে আমরা কি পাবো দেখো, কার্বোনারির সঙ্গে মিল হবে গুপ্ত সমিতি, দাস ক্যাপিটালের সঙ্গে মিল হবে কার্ল মার্কস, জন হের সঙ্গে মিল হবে মুক্তদান নীতি, ভিয়েনা সম্মেলনের সঙ্গে মিল হবে 1815। বোঝা গেল? এবার দেখো, বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে দেখো, প্রথম যে বিবৃতিটা আছে, ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। এর ব্যাখ্যা কি দেওয়া আছে? প্রথম ব্যাখ্যা, দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা, দার্শনিকরা ফরাসির আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন। তারপর 3 নম্বর ব্যাখ্যা, দার্শনিকরা অভিজাত বিপ্লব করেছিলেন। তো এটার যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যাটা, অর্থাৎ দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। তারপরে দেখো বিবৃতি কি বলেছে, নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান। এর প্রথম ব্যাখ্যা কি আছে, নেপোলিয়ান ফরাসি বিপ্লবের জন্যই ক্ষমতা আসতে পেরেছিলেন। 2 নম্বর ব্যাখ্যা আছে, নেপোলিয়ান বিপ্লবের আদর্শে বিশ্বে ছড়িয়েছিলেন। 3 নম্বরে দেখো ব্যাখ্যা আছে, নেপোলিয়ান বিপ্লবকে ধ্বংস করেছিলেন। তো যেটা সঠিক যে উত্তর সেটা হচ্ছে নেপোলিয়ান বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন। এবার দেখো 3 নম্বর কি আছে বিবৃতি, জাপানের হিরোশিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে। প্রথম ব্যাখ্যা আছে, ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে মন স্থির করে, যুদ্ধ নয় শান্তি চাই। 2 নম্বর, বিশ্বের 3য় বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য। 3 নম্বর, আর কোনো 3য় পরমাণু যুদ্ধ নয় ও নব্য সাম্রাজ্যবাদ নয়। তো এর যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে মন স্থির করে, যুদ্ধ নয় শান্তি চায়। আচ্ছা, তোমাদের এর প্রথম যে সেটটা করেছিলাম, দ্বিতীয় সেট করালাম এবং এটা তৃতীয় সেট করাচ্ছি। তো এইগুলো যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তা নয়, এই 3টে সেট করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। তোমাদের পরীক্ষা কিন্তু 100% দেখবে সাফল্য নিশ্চিত। তোমরা ভেবো না যে স্যার এটা করাচ্ছে মানে এটাই হুবহু কমন চলে আসবে।
পরের প্রশ্ন দেখো, বিবৃতি কি আছে? মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান ডক্ট্রিন রচিত হয়। প্রথম ব্যাখ্যা কি আছে? বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য। তারপর ব্যাখ্যা আছে বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য। 3 নম্বর ব্যাখ্যা আছে বিশ্বের সামরিক জোট গঠন করার জন্য। এর যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য। বোঝা গেল? এবার দেখো 2.5 আছে শূন্যস্থান পূরণ করো। আসিয়া রেজিম কথাটির অর্থ হলো, এর অর্থ হলো পুরাতন ব্যবস্থা। পরের প্রশ্ন, দ্য মাদার উপন্যাসের রচয়িতা হলেন? দ্য মাদার উপন্যাসের রচয়িতা হলেন ম্যাক্সিস গোকি। তারপরে দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখলের অধিকার লুপ্ত হয়। এটা সঠিক উত্তর হচ্ছে 1813 খ্রিস্টাব্দের। 4 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? এর সঠিক উত্তর হবে ট্রিগভিলি। ঠিক আছে, এবার চলে আসছি আমরা বিভাগ গতে। বিভাগ গয়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি, এগুলো তোমাদের এর আগের কিছু কিছু হয়তো প্রশ্ন যেগুলো দিয়েছিলাম সেখানে কিছু কিছু মিল পাবে, এবং এগুলোর উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবে। যদি না পাও তোমরা কমেন্টে জানাবে যে কোনটা পেলে না, আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে যে কোশ্চেন আছে, 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 11টি। 2 গুণ 11 সমান 22। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের 2টি সুফল লেখো। 3 নম্বর, নেপোলিয়ান কেন বিপ্লবের ধ্বংসকারী? 4 নম্বর, নেপোলিয়ানের মহাদেশীয় নীতি কি? 5 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধের 2টি কারণ লেখো। 6 নম্বর, ইউরোপীয় সমাজতন্ত্রের এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য কি? 7 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? 8 নম্বর, রোম বার্লিন টোকিও জোট কি? 9 নম্বর, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? এগুলো কিন্তু সবকটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এর আগে 2টো সেটের প্রশ্নগুলো ভালো করে দেখবে, এই সেটগুলো ভালো করে দেখবে, এবং সবগুলো ভালো করে উত্তর সহ খাতায় লিখবে এবং বারবার মুখস্থ করবে। 10 নম্বর দেখো, জোট নিরপেক্ষতা বলতে কি বোঝো? 11 নম্বর, ঠান্ডা লড়াই কি? 12 নম্বর, এপ্রিল থিসিস কি? সমাজতন্ত্রের পশ্চাৎ সম্প্রসারণ। তারপর দেখো, ইঙ্গো ফরাসি তোষণ কি? 14, ইতালি কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির জোটে ছিল? 15 নম্বর, ভার্সাই চুক্তি কতটা কঠোর? 16 নম্বর, মার্শাল পরিকল্পনা কি? এবার দেখো, চলে আসছি বিভাগ ঘতে। নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। 4 গুণ 6 24। প্রথম প্রশ্ন, ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব সংক্ষেপে লেখো, অথবা ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো। 2 নম্বর, ইউরোপে ভিয়েনা সম্মেলনের কার্যকলাপ আলোচনা করো, অথবা মেটার্নিক ব্যবস্থার পতনের কারণগুলি লেখো। 3 নম্বর, ইতালিতে মুসোলিনির উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর, বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা জাতিসংঘের উদ্দেশ্য ও গঠনতন্ত্র আলোচনা করো। 5 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও গঠনতন্ত্র আলোচনা করো, অথবা বলকান জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ কাকে বলে? আন্তর্জাতিকতাবাদ কাকে বলে? অথবা গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কি? 5 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যে। 8 গুণ 1 সমান 8। এগুলো তোমাদের বড় প্রশ্ন। প্রথম যে প্রশ্ন আছে দেখো, ফরাসি বিপ্লবে সমাজের নিচু তলার সংযোগ, শহুরে জনতার অংশগ্রহণ, দরিদ্র মানুষ ও নারীর অংশগ্রহণ আলোচনা করো। 5 যোগ 3, এটা 8 নম্বরের প্রশ্ন। 2 নম্বর দেখো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। 3 নম্বর, রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, আর রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 5 যোগ 3 8। তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের 3য় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরও এক সেট দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, তোমার জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তো এই প্রশ্নোত্তর পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো আগেও বলেছি, আবারও বলছি, এইগুলোই যে হুবহু আসবে তার কোনো মানে নেই। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের এর আগে আরও 2টো সেট করিয়েছি, সেই 2টো সেটও খুব ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে প্রশ্নগুলো ভালো করে খাতায় প্রশ্ন লেখো, তার উত্তরগুলো লিখে নোট তৈরি করো এবং সেগুলো বারবার মুখস্থ করো, এবং তোমাদের সর্বোপরি তোমাদের যে বইটা আছে সেটা খুঁটিয়ে পড়ো। দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।